শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। কানাডা মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের রাউন্ড অফ 16 এর লড়াই। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11টায় ম্যাচটি শুরু হবে এবং সহ আয়োজক কানাডা দুর্দান্ত লড়াই করে নকআউটে জায়গা করে নিয়েছে। আলফোনসো ডেভিসের ফেরা, জোনাথন ডেভিডের সামর্থ্য, দ্রুতগতির কাউন্টার অ্যাটাকই হবে দলটির হাতিয়ার। আর ইতিহাসে প্রথমবার নকআউট জয়ের স্বপ্ন দেখছেন তারা। অন্যদিকে টানা 33 ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে মরক্কো। আশরাফ হাকিমির নেতৃত্বের শক্তিশালী রক্ষণভাগ, মধ্যমাঠের দখল আর ইসমাইল সাইবারির দারুণ ফর্ম দলটিকে বাড়তি শক্তি যোগাচ্ছে। নেদারল্যান্ডসকে বিদায় দিয়ে আগেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে অ্যাটলাস লায়ন্সরা। এদিকে বিশ্বকাপের শেষ 16 হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ও প্যারাগুয়ে। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। বাংলাদেশ সময় রাত 3টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব থেকে দারুণ ছন্দে থাকা ফ্রান্স শেষ ম্যাচে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম, মাইকেল ওলিসের সৃজনশীলতা এবং দিদিয়ের দেশমের অভিজ্ঞ দল ফ্রান্সকে এই ম্যাচে স্পষ্ট ফেভারিট করে তুলেছে। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। রাউন্ড অফ 32-এ টাই ব্রেকারে জার্মানিকে বিদায় দিয়ে শেষ 16 নিশ্চিত করেছে লাতিন দলটি। জমাট রক্ষণ, দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এবং মিকেল আলমিরোনো, হুলিও এনসিসোর গতি ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তারা সবাই অনুশীলনের মধ্যে রয়েছে, তবে আমি যেমনটা আপনাদের বলেছি, তারা মাত্র 4 দিন সময় পেয়েছিল এবং পুরো সময়টাই মূলত ধকল কাটিয়ে ওঠার পেছনে গেছে। তবে আমরা প্রস্তুত, সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে সেরাটা দিতে মুখিয়ে আছে। তাদের দলে অত্যন্ত গতিময় কিছু খেলোয়াড় রয়েছে। আক্রমণাত্মক দল বদলে তারাই এখন পর্যন্ত সবচেয়ে সেরা দল। প্রতি আক্রমণ বা আক্রমণাত্মক মুভ তৈরি করার দিক থেকে তারা অত্যন্ত মারাত্মক একটি দল। সেই অর্থে তারা আপনাকে ম্যাচের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা কৌশল তৈরি করতে বাধ্য করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করব। শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারালো আর্জেন্টিনা। 3-2 গোলে কষ্টার্জিত জয়ে শেষ 16 নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসি কর্নার থেকে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। আর শেষ 16তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিশর। রোমাঞ্চ ও নাটকীয়তার শেষটা কেপ ভার্দের আত্মঘাতী গোলে। লিওনেল মেসির নেয়া অসাধারণ কর্নার শটে রোমেরোর হেড, প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে বল জালে জড়ালে মান বাঁচানোর জয়ে রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা। অথচ নিজের রেকর্ড গড়া ম্যাচে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দিয়েছিলেন LM10। 29 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের লম্বা ক্রস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে লিওনেল মেসির নিখুঁত ফিনিশিং। ফুটবল জাদুকরে মুগ্ধ হওয়া ছাড়া আর কি বা করার ছিল বিশ্বকাপে নায়ক বনে যাওয়া ভজিনিয়ার। বিশ্বকাপে 20তম গোল LM10-এর, এমবাপ্পেকে ছাড়িয়ে আসর সর্বোচ্চ 7ম গোল। স্বস্তির লিডে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ তখন আলবিসেলেস্তাদের হাতে। তৈরি হয় বেশ কিছু সুযোগ, তবে মেসি মার্টিনেজদের আক্রমণ দেখেনি সফলতার মুখ। 1 গোলের লিড নিয়ে বিরতিতে স্কালোনি শিষ্যরা। 54 মিনিটে আবারও দৃশ্যপটে মেসি, তবে এবার যোগানদাতার ভূমিকায়, কিন্তু হতাশ করলেন নাহুয়েল মোলিনা। তবে ভুল করেননি ডেরাই দুয়ার্তে। পাল্টা আক্রমণে সমতায় ফেরালেন কেপ ভার্দেকে। হার না মানা মানসিকতার পুরস্কার পায় আটলান্টিক পারের দেশটি। আর্জেন্টিন ডিফেন্সের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। গোল হজমের মিনিট 4 মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ আর্জেন্টিনার, তবে এ যাত্রায় মেসিকে সফল হতে দেননি ভজিনিয়া। ক্যারিয়ারে মনে রাখার মতো এক সেভে বাঁচিয়ে রাখেন কেপ ভার্দের স্বপ্ন। 73 মিনিটেও মেসির প্রতিপক্ষ সেই ভজিনিয়া। ম্যাচের বাকি সময়ে একাধিক পরিবর্তন এনেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে, যা শুরুতেই লিসান্দ্রো মার্টিনেজের দারুণ ফিনিশিং এ উচ্ছ্বাস আলবিসেলেস্তা শিবিরে। তবে নাটক তখনও বাকি ছিল। আকাশী নীলদের স্তব্ধ করে দিয়ে কেপ ভার্দেকে সমতায় ফেরান সিডনি লোপেজ। শুরুর মতো শেষটাও মেসির হাতেই। তার দারুণ অ্যাসিস্টে দুঃস্বপ্নের এক ম্যাচ শেষ করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। নাটক ও রোমাঞ্চ উপহার দিয়ে থেমে গেল কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রা। তবে হারলেও মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে আটলান্টিক পারের দেশটি, এবং দিন শেষে স্পষ্ট করে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্বলতার জায়গাগুলো। রাউন্ড অফ 16-এ পা রাখলেও তাই খুব একটা স্বস্তি নিয়ে যেতে পারছে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল স্কালোনিকে তার দলকে নিয়ে ভাবতে হবে নতুন করে।
মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা কখনো হার মানে না, যারা এই দলকে বোঝে না তাদের জন্য বিষয়টি বোঝা কঠিন। শ্বাসরুদ্ধকর জয়ের পর এভাবেই অনুভূতি প্রকাশ করলেন লিওনেল স্কালোনি। কঠিন বাস্তবতার কথাও স্বীকার করলেন কোচ। শেষ 16 মিশরের বিপক্ষের এই ম্যাচের ভুলগুলো শুধরে নিতে চান লিওনেল মেসি। ম্যাচ হারলেও সন্তোষী নিয়ে দেশে ফিরেছেন ভর্জিনিয়া। বিশ্ব ফুটবলের এক চরম মহাকাব্যিক রাত। বিশ্বকাপের মঞ্চে হার্টথ্রব থ্রিলার, 120 মিনিটের এক রুদ্ধশ্বাস লড়াই, উৎকণ্ঠা, ভয় আর আবেগের চরম এক রোলার কোস্টার রাইড শেষে অবশেষে হাসল আর্জেন্টিনা। জায়ান্ট দলগুলোকে কাঁপিয়ে মহাকাব্য লিখতে লিখতে শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরো হয়ে মাঠ ছাড়ল কেপ ভার্দে। যাদের ভাবা হয়েছিল পুচকে, তারাই কাঁপিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নদের বুক। স্পেন আর উরুগুয়েকে রুখে দিয়ে রূপকথা তৈরি করা আফ্রিকার এই পুচকে দেশ আর্জেন্টিনাকেও টেনে নিয়ে গেল অতিরিক্ত সময় পর্যন্ত। তবে যেখানে আছেন লিওনেল মেসি, সেখানে তো ম্যাজিক হবেই। ম্যাচের 29 মিনিটেই লিওর পা থেকে গোল। বিশ্বকাপের ইতিহাসে নিজের রেকর্ড গোলের সংখ্যা বাড়িয়ে নিলেন 20-এ। 2-2 সমতায় যখন চলছিল অতিরিক্ত সময়ের খেলা, তখনও ত্রাতা হয়ে আসেন মেসি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচটি যে সহজ হবে না তা বুঝতে পেরেছিলেন এলএমটেন। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। আমরা বড্ড বেশি নিচে নেমে গিয়েছিলাম, প্রেসিংটা ঠিকঠাক হয়নি। নকআউটে কেউ কাউকে ছাড় দিবে না, তাই তো সুযোগ পেয়েই নিজেদের শক্তিমত্তাকে কাজে লাগিয়ে আক্রমণ করেছে তারা। তবে ভুলগুলো শুধরে আমাদের সামনে এগোতে হবে। শেষ বাঁশি বাজার সাথে সাথেই কান্না আর স্বস্তির এক অদ্ভুত মিশ্রণ কোচ লিওনেল স্কালোনির চোখে মুখে। স্কালোনি নিজেও অকপটে স্বীকার করলেন বিশ্বকাপের কোনো ম্যাচই সহজ নয়। প্রশংসা করলেন প্রতিপক্ষের লড়াকু ফুটবলের। তবে আলবিসেলেস্তাদের স্কালোনির চেয়ে ভালো আর কেই বা চেনে। এটাই আর্জেন্টিনা। যারা এই দলকে বোঝে না তাদের জন্য বিষয়টি বোঝা কঠিন। আমরা আর্জেন্টাইনরা জানি এই পথ মোটেও সহজ নয়। এটি ভীষণ কঠিন একটি ম্যাচ ছিল, তবে সবসময় ইতিবাচক দিকগুলো দেখতে হয়। আর্জেন্টিনা কখনো হার মানে না। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। আজ কেপ ভার্দে সেটাই প্রমাণ করেছে। ম্যাচ হারলেও প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নিজের জাত চিনিয়েছেন ভর্জিনিয়া। হার না মানা মানসিকতাই তাকে হিরো করে তুলেছে কোটি ভক্তের কাছে। এটা ভর্জিনিয়া বনাম লিওনেল মেসির লড়াই ছিল না, এটা ছিল আর্জেন্টিনার বিরুদ্ধে কেপ ভার্দের যুদ্ধ। আমাদের দল শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছে। ম্যাচটা জেতার জন্য যা যা করা সম্ভব তার সবটাই করেছি আমরা। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। আমাদের পারফরমেন্স নিয়ে আমরা গর্বিত ও ভীষণ সন্তুষ্ট। শেষ 16 নিশ্চিত করে আর্জেন্টিনা এখন যাচ্ছে আটলান্টায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ফারাওদের দেশ মিশর। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। লিওনেল মেসি মাঠে নামবেন আর রেকর্ড করবেন না, তা কি করে হয়? মেসি প্রথম ফুটবলার যিনি বিশ্বকাপে খেললেন 30টি ম্যাচ, আর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে মেসি স্পর্শ করলেন 20 গোল। বিশ্বকাপে টানা 8টা ম্যাচে গোল করা একমাত্র ফুটবলারও মেসি। একমাত্র তিনি বিশ্বকাপের ভিন্ন দুটি আসরে 7টি করে গোল করেছেন। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে আর্জেন্টাইন ক্যাপ্টেন। লিওনেল মেসিকে অনেকে এলিয়েন বলে ডাকে। ওরা বলে মেসি প্লে স্টেশনের ফুটবলার। অনেকের কাছে মেসি গড গিফটেড ট্যালেন্ট। স্বয়ং বিধাতা নাকি তাকে নিজ হাতে ঠেলে দেন সাফল্যের ঘরে। কিন্তু সেই ওরাও কি একজন মেসিতে বোধ হয় না? কখনো কখনো প্রতিপক্ষের অসাধারণত্ব মেনে নিতে হয়। কেপ ভার্দেকেও মেনে নিতে হয়েছে। অবশ্য পুরো দুনিয়ায় যেখানে মেনে নিয়েছে মেসির শ্রেষ্ঠত্ব, আফ্রিকান দেশটাকে তো মানতেই হতো। যখন প্রতিপক্ষ আটকে রাখতে চায়, সামান্য জমি পর্যন্ত ছাড়তে চায় না, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সই পারে প্রতিরোধের সব দেয়াল ভেঙে গুঁড়ো করে দিতে। দলে যদি লিওনেল ম্যাজিশিয়ান মেসি থাকেন, তাহলে তো আর কথাই নাই। কেপ ভার্দের ওই জমাট রক্ষণ যেভাবে ভাঙলেন, কে বলবে মেসি এখন 39-এর বুড়ো? লিসান্দ্রো মার্তিনেজের ওই লং বল যেভাবে রিসিভ করলেন, সেকেন্ড টাচে পরাস্ত ভর্জিনিয়া। কিন্তু এ আর নতুন কি? মাঠের ওই প্রান্ত দিয়ে ক্যাসিয়াস নয়ারকেও তো মাটিতে আছড়ে ফেলেছিলেন মেসি। ফুটবল মাঠের জাদুকর। মেসি মাঠে নামবেন আর রেকর্ড করবেন না, তা কি করে হয়? বিশ্বকাপে এর আগে কেউই খেলতে পারেনি 6টা আসর, মেসি খেলেছেন। তালিকায় সঙ্গী ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বোচ্চ ম্যাচের তালিকায় মেসি এগিয়ে। মেসি প্রথম ফুটবলার যিনি বিশ্বকাপে খেললেন 30টা ম্যাচ।
প্রায় ৭০ বছর বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ঘুরছিল 10-এর ঘরে। মেসি প্রথম ফুটবলার যিনি এই রেকর্ডকে নিয়ে গেলেন 20-এ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে মেসি স্পর্শ করেছেন 20 গোল। বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করা একমাত্র ফুটবলারও মেসি। এমনকি দুইটা ভিন্ন ভিন্ন বিশ্বকাপে 7টা করে গোল করা একমাত্র ফুটবলারও মেসি। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও সবার উপরে আর্জেন্টাইন ক্যাপ্টেন। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস। রূপকথার যাত্রার শেষে বিদায় নায়ক কেপ ভার্দে গোলরক্ষক ভজিনিয়া। পুরো ম্যাচে মেসি আলভারেজদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ভজিনিয়া মন জয় করেছেন আর্জেন্টাইন সমর্থকদের। হারলেও কেপ ভার্দের লড়াকু মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্টেডিয়ামে থাকা সাদা আকাশী নীল সমর্থকরা। বিপরীতে শেষ 16 টিকিট কাটলেও বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরমেন্স স্বস্তি দিতে পারেনি তাদের। সহকর্মী মুজনাবিন তারেকের পাঠানো প্রতিবেদন। গ্যালারির দখল ছিল আর্জেন্টাইন সমর্থকদের, কিন্তু মাঠের লড়াইয়ে অপ্রতিরোধ কেপ ভার্দে, বিশেষ করে গোলরক্ষক ভজিনিয়া। চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো ভজিনিয়া ভুগিয়েছেন মেসি ও তার দলকে। পুরো ম্যাচে সেভ করেছেন 8টি, যা স্পেন ম্যাচের চেয়ে একটি বেশি। দিন শেষে জয় স্বস্তি দিলেও আর্জেন্টাইন সমর্থকদের মন জয় করেছেন এই গোলরক্ষক। I mean, we're happy because we won, but we could have won more easy. But it wasn't an easy match. Cabo Verde actually brought it. I think tougher than we thought it was gonna be. So sufrimos hasta el final, valió la pena gastar los ahorros que teníamos y bueno, es una locura hermoso ser argentino. শুধু ভজিনিয়া নয়, আর্জেন্টাইন সমর্থকদের কণ্ঠে ছিল কেপ ভার্দের উচ্ছ্বসিত প্রশংসা। দলটির লড়াকু মানসিকতা অবাক করেছে তাদের। আলভিস সেলেস্তাদের আসরের সবচেয়ে কঠিন ম্যাচ উপহার দেওয়ার পর কেপ ভার্দেকে প্রাপ্য সম্মান দিতে ভুলেননি আকাশী নীল সমর্থকরা। es único, no sé cómo explicarlo. Lo que sentí no lo podía creer. Sentía que estaba en un sueño. La verdad que la pasamos espectacular. Sufriendo como Argentina, pero espectacular. Lo disfrutamos. Es así. Si es Argentina tenemos que sufrir. মেসির কাঁধে চড়ে নকআউটের প্রথম বাধা টপকেছে আর্জেন্টিনা, কিন্তু স্কালোনি শিষ্যদের পারফরমেন্স নতুন করে ভাবাচ্ছে সমর্থকদের। শিরোপা ধরে রাখার মিশন যে কঠিন হতে চলেছে তা বুঝতে বাকি নেই ম্যাচ দেখতে আসা ভক্ত সমর্থকদের। Yes, I'm very happy. I love Messi, Argentina. I love them. I love him. It was a tough match. But you know what? We want to keep this one, so we gotta caress it. We are very positive about the next game in Atlanta. And we are going through Tallahassee, Bangladesh, Malawi. ম্যাচ আর্জেন্টাইন সমর্থকরা তারা এরকমই উন্মাদনা তাদের মতো করে জিয়ে রাখেন। তবে কেপ ভার্দের বিপক্ষে স্নায়ুর স্বপ্ন পরীক্ষা শেষে তারা প্রত্যাশা করছে কাপের শিরোপা ধরে রাখবে। আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচের হাই ভোল্টেজ লড়াই বড় পর্দায় উপভোগ করতে ভোররাতেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঢল নামে হাজারো ফুটবল প্রেমী। প্রতিটি আক্রমণের মুহূর্ত ঘিরে দর্শকদের মাঝে ছিল টানটান উত্তেজনা। আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সহ অন্যান্য দলের সমর্থকরাও উপস্থিত ছিলেন রোমাঞ্চকর এই ম্যাচ উপভোগ করতে। প্রিয় দলের জয়ের পর বাঁধ ভাঙা উল্লাস আর আনন্দ মিছিলে মুখর হয়ে ওঠে রাজধানী। বহু আকাঙ্ক্ষিত জয়, কেপ ভার্দের বিপক্ষে গোল পাল্টা গোল, হারের শঙ্কা কাটিয়ে ঘাম ঝরানো জয় পাওয়ায় বাঁধ ভাঙা উল্লাস আর্জেন্টিনার সমর্থকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, মহসিন হল মাঠ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিশাল সব ডিজিটাল স্ক্রিনের সামনে খেলা দেখতে হাজির হন হাজার হাজার সমর্থক। প্রতিটি পাস, ড্রিবলিং আর আক্রমণ ঘিরে দর্শকদের টান টান উত্তেজনা আর মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। জয়ের আনন্দে আত্মহারা সমর্থকদের আশা এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। আজকের টিমটা পাঁচের সাথে ফাইনাল খেলছি, এটা ফাইনাল চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। আমাদের রাত জাগা আজকে সার্থক, আমরা জয় নিয়ে বাসায় ফিরছি। এত শ্বাসরুদ্ধকর খেলা হয়েছে, কেউ বলতে পারবে না যে মেসি ফিফা বয়, মেসি কিনে নিয়েছে। আমরা অনেক কষ্ট করে খেলাটা বেড়াইছি, মাগার আমরা জিতছি, এটা অনেক কিছু। আর্জেন্টিনা
আমরা সেরা খেলে সেরা। ফাইনাল লাগে আরেকটা ফাইনাল দেখে ফেললাম আমরা। অসম খেলেছে, ঈদের মতো লাগতেছে। দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে খেলা দেখতে আসেন অনেকে। জানালেন বড় পর্দায় সবাই মিলে একসাথে খেলা দেখার আনন্দ উপভোগ করতেই এসেছেন তারা। যদিও কেপ ভার্দের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাওয়া জয় নিয়ে সন্তুষ্ট নয় অনেক আর্জেন্টাইন ভক্ত। তারপরও বিশ্বাস মেসি জাদুতে এবারও পার হবে তরি। একটু নার্ভাস ছিলাম, কিন্তু আশা ছিল মেসি গোল দিতে পারবে। একটু খেলাটা টাফ ছিল, কিন্তু নিশ্চিত ছিলাম আমরাই জয়ী হব। লাস্ট মোমেন্ট না যাওয়া পর্যন্ত আসলে খুবই ভয়ে ছিলাম। যে দলে মেসির মতন প্লেয়ার আছে সেই দলের চিন্তার কোনো কারণ নাই। আর্জেন্টিনার ম্যাচ দেখতে আকাশী নীলের সমর্থকদের পাশাপাশি ব্রাজিল সহ অন্যান্য দলের সমর্থকরাও উপস্থিত হন ক্যাম্পাস প্রাঙ্গণে। কেপ ভার্দের খেলা দারুণ উপভোগ করেছেন তারা। একই সাথে চিরপ্রতিদ্বন্দ্বীর খেলায় হতাশ তারা। যদি আর্জেন্টিনা টাইব্রেকারে যাইতো তাহলে কেপ ভার্দের সাথে কখনোই পারতো না। ভালো খেলছে, তবে কেপ ভার্দের সাথে যেভাবে খেলবে এটা আশা করি। ছোট রাষ্ট্র থেকে এসে যেভাবে খেলছে, আমি মনে করি আর্জেন্টিনা প্রত্যেকটা প্লেয়ারের শেখা উচিত যে কিভাবে ফুটবল খেলতে হয় কেপ ভার্দের কাছ থেকে। সব রেশারেশি ভুলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো একসাথে উপভোগ করতে চান ফুটবল ভক্তরা। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। আইন অনুযায়ী জুলাই গণহত্যার সঠিক বিচার করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, স্বৈরাচার সরকারের মতো বিচারের নামে কোনো অবিচার করা হবে না এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী গুরুত্ব দেন দেশ এগিয়ে নিতে জাতিকে আর দ্বিধা বিভক্ত না করার দিকে। এ সময় সরকারের পক্ষ থেকে ২৪-এর গণ অভ্যুত্থানে ভুক্তভোগী পরিবারগুলোকে যথাসাধ্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪-এর অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের দুই সংগঠন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করে জাতীয় সম্মেলনের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যত হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা প্রায় ১৪০০। সে হত্যার বিচার চলছে ২টি ট্রাইব্যুনালে। যদিও বিচারের ধীরগতি নিয়ে সমালোচনা আছে, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করতে চান ন্যায় বিচার। বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। মা খালেদা জিয়া ও ভাই আরাফাত রহমান কোকোর উপর চালানো বিগত সরকারের নিপীড়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যবদ্ধ জাতি গড়তে চায় তার সরকার। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। কাজেই আজকে আসুন, ত্যাগ সেই করতে পারে যার ত্যাগ করার মতন শক্তি এবং সাহস আছে। আমাদের মূল উদ্দেশ্য আমি না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণ। এই পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একজনকে বঞ্চিত করে আরেকজনকে মূল্যায়নের সংস্কৃতির মানসিকতা থেকে সবাইকে বের হয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে দেন জুলাই স্মৃতিস্মারক। প্রধানমন্ত্রীর হাত থেকে পরবর্তীতে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কেবল জুলাই গণ অভ্যুত্থানে চালানো হত্যাকাণ্ডেরই নয়, শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। জাতীয় জুলাই সম্মেলনে আহত শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের এই আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সব হত্যার সুষ্ঠু বিচারের কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানও। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চান অভ্যুত্থানে নিহতদের পরিবার। তোলেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। বৈষম্য বিরুদ্ধে ক্ষোভ আর ন্যায্যতার প্রশ্নে যে রক্তস্নাত জুলাই এসেছিল, সেই জুলাইয়ে আবার উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আমরা ইনসাফ চাই, আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। ছেলে মেয়ের
যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। আমরা যে সন্তান হারাইছি কোনো কিছুর বিনিময়ে হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। কারোর প্রাণের চেয়ে প্রিয় সন্তান, কারোর ভাই, কেউ রক্তাক্ত জুলাই হারিয়েছেন বাবা নামক বটবৃক্ষ। ফ্যাসিবাদ পতনের 2 বছর হলেও বিচার ও পুনর্বাসনের গতি নিয়ে ক্ষুব্ধ পরিবার ও আহতরা। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 400 শহীদ পরিবার ও কয়েক হাজার জুলাই যোদ্ধা জড়ো হন। জুলাই জাতীয় সম্মেলনে তাদের কথা শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একান্তে কথা বলেন ভুক্তভোগী পরিবারের সঙ্গে। আব্দুল্লাহ বিন জাহিদের এ সময় হাসনাত নাহিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার অভিযোগ তোলেন কেউ কেউ। তারা নতুন রাজনৈতিক দল পেয়েছে, আমরা কি পেয়েছি? আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। 2টি ভাগে কাজ করছে। বিএনপি পরিবারকে দেখছে এক চোখে, আর ওদের বেল্টে যারা ছিল তাদেরকে দেখছে এক চোখে। এ সময় জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দাবি করাদের সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সে সময় অনেকে বলেছিল তাদের কোনো রাজনৈতিক দাবি নেই। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন তাদের অনেকেই সেদিন বলেছিল আমাদের কোনো রাজনৈতিক দাবি নাই। স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদের রক্তের এই স্রোতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আজকে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি 5ই আগস্ট। সেখানে রাজনৈতিক পরিচয় যদি বিভাজন করি তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, বিএনপির। অনুষ্ঠানে ছাত্র জনতার হত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে বিচারের প্রতিশ্রুতি দেন সরকারের মন্ত্রীরা। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ, আমরা সেই পথ ধরে এগিয়ে যাব। আমরা বদ্ধপরিকর প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে, ইনশাআল্লাহ আমরা সেটা করতে সম্ভবপর হব। বাদ পড়া প্রকৃত জুলাই যোদ্ধারা প্রমাণসহ আবেদন করলে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। নিয়মিত চিকিৎসা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বদলি নয়, যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে সেখানেই চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, কাজ করতে হবে সততার সাথে, দুর্নীতি, ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে সরকার কোনোভাবে প্রশ্রয় দিবে না। দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির 31তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এছাড়া প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করার কথা জানান মন্ত্রী। বলেন, ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। যেখানে অবহেলা সেখানে চাকরিচ্যুতি, যেখানে দুর্নীতি সেখানে চাকরিচ্যুতি। কোন ট্রান্সফার বদলে আমি সাখাওয়াত হোসেন বকুল বিশ্বাসী না। প্রত্যেক জেলা হাসপাতালে 10 শয্যা করে 10টা ডায়ালিসিস মেশিন দিয়ে 10 শয্যার কিডনি ডায়ালিসিস সেন্টার এই বছরে আমরা স্থাপন করতে যাচ্ছি এবং উদ্বোধন করতে যাচ্ছি। রাজধানী চকবাজারের হাজি বাসার সুপারমার্কেটে লাগা আগুন 2.25 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আনে 6টি ইউনিট নিয়ন্ত্রণ করে এবং দুপুর 1:30টায় খবর পাওয়ার 10 মিনিটের মধ্যেই প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও 4টি ইউনিট তাদের সাথে যোগ দেয়। মূলত ছাতা, ব্যাগ, খেলনা, উপহার সামগ্রী, প্রসাধনী সহ বিভিন্ন ধরনের পণ্য পাইকারি বিক্রি করা হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজিমুজ্জামান জানান, ভবনটিতে মাত্র একটি সিঁড়ি, সেটিও মাত্র 2 ফিট। ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না। আর ভবনের প্রত্যেকটি গুদামের শাটারে তালা লাগানো থাকায় আগুন নেভানো চ্যালেঞ্জিং ছিল। এখনও আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন লালবাগ থেকে সংবাদ পাওয়ার সাথে সাথে
ঘটনাস্থলে 2টা ইউনিট পাঠানো হয়। একবারে সামনে যে রুমটা ছিল ওই রুমে আগুন ছিল, প্রচণ্ড ধোঁয়া ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল এই আগুনটা নির্বাপন করতে, এবং সাথে সাথে এসে আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও 4টে ইউনিট ঘটনাস্থলে এসে তাদের সাথে কাজে যোগ দেয়, এবং আমরা 1 ঘন্টা 45 মিনিটের ভিতরে আগুনটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পে 12 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত এক অটোরিকশা চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। শিশুটিকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহারি ক্যাম্পের ভেতরে প্রায় প্রতিটি গলিতে পানি ধরে রাখার এমন চৌবাচ্চা ব্যবহার করেন বাসিন্দারা। শুক্রবার মধ্যরাতে এক বাসিন্দা অজু করতে গিয়ে চৌবাচ্চার ভেতরে শিশুটির চিৎকার শুনতে পান। পরে আশপাশের সবাইকে ডেকে তাকে উদ্ধার করেন। আমি যখন যাই দাঁড়াইছি, ও মেয়েটা ওখানে ছিল, আমাকে ডাক দিতেছে, ইয়াসমিন আপা আমাকে বাঁচাও। তখন আমি চিৎকারে উঠছি, এই তুই কে রে? তারপরে যখন আমরা লাইট জ্বালাছি, আমার ভাইয়ের বউ, আমার ভাই তাকে উঠাইছে, উঠাইয়া দেখে উনাঙ্গ অবস্থা মেয়েটা, শুধু উপরে একটা কালো জামা আছে গায়ে। তারপর আমার ভাইয়ের বউ তাকে আবার পানিতে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে একটা উন্না নিয়ে উন্না তার গায়ে পেঁচায় দিয়ে তারপরে মেয়েটাকে কুলে করে নিয়ে বাসায় আনছে। স্থানীয়রা জানান, ক্যাম্পের এই বাসায় থাকতো অটোরিকশা চালক আনোয়ার। আগে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে একাই থাকতেন বাসায়। মাদকাসক্তের কারণে বাসা ছাড়তে একাধিকবার নোটিশও দেওয়া হয়েছে বলে জানান বাড়ির মালিক। আমি যেগুলা কাণ্ডকর্ম দেখতেছি, আমি কিছু কিছু চোখে অনেক কিছু দেখছিলাম। কি দেখছিলাম যে যেন বেশিরভাগ আমি দেখছি যে হঠাৎ করে একদিনকে ছাতের উপরে উঠি তো দেখি মাদবী খায়। তো আমি 2-3 বার বারণ দিছি, দেখি কথা শুনে না, রাগারাগি করে বসি, ভাই বাড়িটা ছেড়ে দেন আমাদের। শুক্রবার রাতে এই বাসায় শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে চৌবাচ্চায় ফেলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। অভিযুক্ত আনোয়ারের কঠোর শাস্তি দাবি করেন শিশুটির পরিবার। মাইয়াটা আমাকে ওই হজের ভিতরে ডুবাই রাখছে, মানে ওই যে ভাবছে যে মইরা গেছে মেয়ে, ওই হজের ফালায় চলে গেছিল। ওই যদি মইরা যাইতো মানুষেরা কি আজব মানুষেরা কইতো কি আমরা মাইরা দিছি। একটা মাইয়ারে একটা গোসলখানা যাইতে কি অপরাধ রাতের বেলা? ওর তো বিচার হওয়া উচিত, রামছাড়া বিচার হয় নাই ভালোভাবে, মৃত্যুদণ্ড হয় নাই। রাস্তা মিছিল দিয়ে গেছে, এখন সব দিয়ে গেছে মিছিল। শিশু ধর্ষণের ঘটনায় পল্লবী থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। তবে আনুষ্ঠানিক কথা না বললেও শিশুটির অবস্থা স্বাভাবিক হলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানান কর্মকর্তারা। ঘটনার পরপরই অভিযুক্ত আনোয়ারকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা, আর শিশুটিকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় 10ম শ্রেণীর ছাত্রী ইতিকে গুলি করার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটক করা হয়নি কাউকে। এদিকে গতরাতে খুলনা মেডিকেল থেকে কাউকে কিছু না জানিয়ে ইতিকে অন্যত্র সরিয়ে নেয় পরিবারের সদস্যরা, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এর আগে শুক্রবার রাতে সদর থানার পশ্চিম রূপসা বেড়িবাঁধ এলাকায় ওই ছাত্রীকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা যারা মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছানোর পর হেলমেট পরা 2 যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাঁ পায়ের এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাতেই সেখান থেকে ইতিকে সরিয়ে নেয় পরিবারের সদস্যরা। পুলিশ যারা এই ঘটনাটি রহস্যজনক, তদন্তের পরেই বিস্তারিত সব জানা যাবে। নারায়ণগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ের এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন 3 পুলিশ সদস্য সহ 4 জন। পরে অভিযান চালিয়ে 2 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে সোনারগাঁও উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এ সময় সাগর ও তার ভাই সজল দা নিয়ে অতর্কিত হামলা চালায়। 3 পুলিশ সদস্য পুলিশ সোর্স মাসুম মিয়াকে কুপিয়ে তারা আহত করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্ত 2 ভাই সাগর ও সজলকে আটক করা হয়েছে। কোনোভাবেই থামছে না বিএসএফের পুশিং চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 12 জনকে পুশিংয়ের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার চাকপাড়া বিপরীতে ভারতের মুসলিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, বিএসএফ সীমান্তের বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে 12 জন নারী পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শত শত গ্রামবাসীও সীমান্ত এলাকায় অবস্থান নেন। এতে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ ওই ব্যক্তিদের আবারও ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পুশ ইন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি, সেই সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও।
যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। 4 জুলাই উপলক্ষে মাউন্ট রাশমোরে আতশবাজির আয়োজন করা হয়। 50টি রাজ্যে আয়োজন করা হচ্ছে বিশেষ মেলার। দিনটি উপলক্ষে বিশেষ ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় কমিউনিজমের বিস্তার নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীতে মাতোয়ারা মাউন্ট রাশমোরের আকাশ। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন। 1976 সালের 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্র গৃহীত হয়, যাতে বলা হয় 13টি উপনিবেশ আর ব্রিটেনের অধীন নয়, বরং তারা ঐক্যবদ্ধ, মুক্ত এবং স্বাধীন রাষ্ট্র। এরপর থেকে 4 জুলাই স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। স্বাধীনতার 250 বছরকে ঘিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। স্ট্যাচু অব লিবার্টির পাশ দিয়ে প্রদক্ষিণ করে মার্কিন পতাকাবাহী বিশেষ পালতোলা জাহাজ ও ফেরি। এটি আমাদের 250তম স্বাধীনতা বার্ষিকী, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত। এই ঐতিহাসিক অভিজ্ঞতার অংশ হতে পেরে এবং পরিবারের সবাইকে নিয়ে উৎসবটি উপভোগ করতে পেরে আমার দারুণ লাগছে। দিনটি উপলক্ষে মাউন্ট রাশমোরে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দেশটির প্রতিষ্ঠাতাদের স্বপ্ন এবং তাদের দেয়া স্বাধীনতাকে রক্ষা করার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের মাটিতে আবারও নতুন করে কমিউনিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেন তিনি। এক প্রজন্ম আগে আমরা স্নায়ুযুদ্ধে কমিউনিজমের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছিলাম, অথচ আজ আমাদের নিজেদের ভূমিতেই সেই কমিউনিস্টদের পুনরুত্থান হচ্ছে। এ দেশে নতুন করে আসা একটা অংশ এমন এক আদর্শ ছড়াচ্ছে যা আমাদের জীবনযাত্রার সম্পূর্ণ পরিপন্থী। এটি সাধারণ কোনো রাজনৈতিক মতবিরোধ নয়। কমিউনিজম হচ্ছে আমেরিকার স্বাধীনতার জন্য একটি মরণঘাতী হুমকি। দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানায় নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি। দেশের ভিতরে বর্ণবাদ ও সামাজিক বিভেদগুলোর মুখোমুখি হয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এই 250 বছরের মাইলফলক আমাদের 34 কোটি মানুষের একসাথে আসার সুযোগ করে দিয়েছে। আজ সময় এসেছে একে অপরের পাশে দাঁড়ানোর। এছাড়া দেশটির বিভিন্ন রাজ্যে আয়োজন করা হচ্ছে বিশেষ মেলা। সেই সাথে থাকছে বিশ্বের প্রায় 20টি দেশের 60টি ঐতিহ্যবাহী নৌযান নিয়ে বিশাল এক প্রদর্শনী। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। দুপুরে রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের 205তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যামচেমের আয়োজনে কথা বলেন রাষ্ট্রদূত। তিনি বলেন, চুক্তির লক্ষ্য একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা, যেখানে উভয় দেশের অর্থনীতি সমানভাবে উপকৃত হবে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি প্রকৃত অংশীদারিত্ব, যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের উভয় দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ সরকার। নতুন সরকার বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে বলেও জানান তিনি। America's founders understood that liberty requires more than noble principles. It requires security, enterprise, strong institutions, and citizens willing to take responsibility for their country's future. The advantage that we also have is that a big population with the demographic dividend we have, a lot of young people. There are an ample number of workers and employees who can support inbound investments. At the same time, we have a big domestic market, which our foreign partners, foreign investors can leverage on. বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে কাজ করবে যুক্তরাষ্ট্র। 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে রাজধানী গুলশানে শাহাবুদ্দিন পার্কে আমেরিকান ফেয়ারের উদ্বোধন করে এমন আগ্রহের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জুড়ে আমেরিকা উইক উদ্যোগের কথাও জানান রাষ্ট্রদূত। এ সময় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে অনুষ্ঠিত আমেরিকা ফেয়ারে যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধ তুলে ধরার পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা বলেন, আমেরিকা উইকের লক্ষ্য বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য ভাগাভাগি করে নেয়া। এই কর্মসূচির অংশ হিসেবে এরই মধ্যে চট্টগ্রামে আয়োজন সম্পন্ন হয়েছে। ঢাকার পর রাজশাহী, সিলেটেও একই ধরনের অনুষ্ঠান হবে। এ সময় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর 25তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড স্থানীয় শিল্পীদের সাথে যৌথ পরিবেশনা করে।
আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাস আরো বেশি ভাগ করে নিতে চাই এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধন আরো শক্তিশালী করতে চাই। সে লক্ষ্যেই সারা দেশে আমেরিকা উইক উদযাপন করছি। আমরা চাই বাংলাদেশের সব অঞ্চলের মানুষ আমাদের এই উদযাপনের অংশ হোক। তারা যুক্তরাষ্ট্রের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে আরো জানুক। একই সঙ্গে আমরা বাংলাদেশকে আরো ভালোভাবে জানতে চাই। এই পার্কে আমরা আমেরিকার প্রতিষ্ঠাতা জাদুঘর উদ্বোধন করেছি। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাস ও প্রতিষ্ঠার গল্প তুলে ধরে। এই জাদুঘরটি আগামী 1 মাস সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের মানুষ বিশ্বের অন্যতম অতিথিপরায়ণ জনগোষ্ঠী। আজ এখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা স্বাক্ষরের 250তম বার্ষিকী উদযাপনে তাদের অংশগ্রহণ সেই আন্তরিকতারই প্রমাণ। বাবার জানাজায় ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি থাকবেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। ইরানের বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলের হিট লিস্টের শীর্ষে রয়েছেন তিনি, আর প্রকাশ্যে আসলেই বড় হামলার শঙ্কা থাকছে। এ নিয়ে গণমাধ্যমগুলোয় বিভ্রান্তিও ছড়িয়েছে। কোনো কোনো গণমাধ্যম বলছে বাবার জানাজায় উপস্থিত থাকতে পারেন মোস্তফা, তবে এ নিয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এর আগে 28 ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর আহত হন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে উপস্থিত লাখ লাখ মানুষের জন্য খাবার ও পানীয়র ব্যবস্থা করেছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বিনামূল্যে চা, শরবত, হালকা নাশতা দেওয়া হচ্ছে। দূর দূরান্ত থেকে তেহরানে আসা লাখ লাখ মানুষের অবসাদ দূর করতেই এই প্রচেষ্টা আয়োজকদের। এই শেষকৃত্যের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি জনগণের সমর্থন ও বিপ্লবী চেতনা ফুটিয়ে তোলার চেষ্টা করছে দেশটির সরকার। বিভিন্ন আনুষ্ঠানিকতার পর খামেনির মরদেহ ইরান থেকে নেওয়া হবে ইরাকে। শিয়া মুসলিমদের প্রধান ধর্মীয় কেন্দ্র নাজাফ ও কারবালা হয়ে আগামী বৃহস্পতিবার 9 জুলাই ইরানের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে। অর্থনীতিতে ইতিবাচক সংকেত, তবে বাজেট ঘাটতি ও ঋণের চাপ সামলাতে সতর্ক থাকার আহ্বান আইসিবি চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবু আহমেদের। তার মতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিটেন্স প্রবাহ ও মূল্যস্ফীতির পরিস্থিতি আগের তুলনায় উন্নতির দিকে গেলেও বাজেট ঘাটতি, ঋণের বোঝা ও পরিচালন ব্যয় এখনো বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অভ্যন্তরীণ আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করা না গেলে দেশ ঋণের জালে আটকে পড়ার শঙ্কা রয়েছে। বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এই ছায়া সংসদ। শিক্ষার্থী ও আলোচকদের আলোচনায় উঠে আসে প্রস্তাবিত বাজেটের সুফল ও চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের নানা দিক। ছোট ছোট যে অপব্যয়গুলো রোধ করতেছেন, এইগুলো আমাদের যে অর্থনীতি ছিল এই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম হবে। একটা মাত্র সূচনা দিয়ে আপনি বিপর্যস্ত অর্থনীতিটাকে পুনরুদ্ধার করতে পারবেন না। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অভ্যন্তরীণ আয় ব্যয়ের সামঞ্জস্য করা না গেলে ঋণের জালে আটকে পড়ার শঙ্কা রয়েছে। তবে বর্তমান সরকার ঘোষিত এই বাজেট একটি সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ। এই বাজেটের রাজস্ব আহরণ প্রক্রিয়া যদি আমরা সততা নিষ্ঠার মাধ্যমে করতে পারি এবং আমরা দেশি বিদেশি সংস্থা থেকে ঋণের যে জাল, সেই জাল থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে আমরা মনে করি এই বাজেট এই জনগণকে যে সুরক্ষার কথা বলা হচ্ছে সেই সুরক্ষা দিতে সমর্থ হবে। দেশের অর্থনীতির বিভিন্ন সূচকে ইতিবাচক পরিবর্তনের আভাস মিললেও এখনই স্বস্তির সুযোগ নেই বলে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ। বেসরকারি বিনিয়োগ বাড়াতে সুদের হার কমানো, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি এবং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এই সরকার অনুরোধ করব যে আপনার নীতিটা হইতে হবে এমন যে কেউ মানে এটাকে ব্যবহার করতে পারে তার পক্ষে, মানে নীতিটা হইতে হবে নিউট্রাল, যাতে করলে অনেস্ট লোকগুলো, হার্ডওয়ার্কিং লোকগুলো, ইন্ডাস্ট্রিয়াস লোকগুলো সামনে এগিয়ে আসতে পারে, আমি ইকোনমির হাল ধরতে পারে। তারা আপনার দলের হইতে হবে বা গ্রুপের হইতে নট নেসেসারি। পাশাপাশি সরকার প্রধানের মালয়েশিয়া ও চীন সফরকে নতুন বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। আমি তো মনে করি ইট ইজ গেম চেঞ্জার। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাসাবাড়ির বর্জ্য অপসারণ না করা, অতিরিক্ত অর্থ আদায়, অনিয়ম করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ক্লিনিং ডে কর্মসূচিতে তিনি জানান, বর্জ্য অপসারণ নিয়ে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও তারা আর টেন্ডার পাবে না। মার্কেট কর্তৃপক্ষ হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। নগরকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশাসক জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে করা জরিপে প্রায় 65% বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। নিয়ন্ত্রণের নতুন ওষুধ লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। একই সাথে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথাও জানান তিনি। এছাড়া পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোরও পরামর্শ দেন। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় কমপ্লেন আসছে, অনেক জায়গা থেকে তারা নিয়মিত আবর্জনা পরিষ্কার করছেন না। যদি আমরা দেখি যে আমাদের এই সিস্টেমটা ওয়ার্ক করছে না, তাহলে আগামীতে এই ধরনের তাদেরকে আমরা টেন্ডার দিবও না। প্রয়োজনে আমরা নতুন ভিন্ন কোনো মাত্রায় আমরা আবর্জনা সংগ্রহ করার জন্য আমরা চেষ্টা করব। ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে রাজধানীর আব্দুল্লাহপুরে বিক্ষোভ মিছিল করেছে সংসদীয় আসনের বাসিন্দারা। শুক্রবার বিকেলে পলওয়েল মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি নেতারা বলেন, তুরাগে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেনকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। আর তারা এসব অপপ্রচারের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, আশুলিয়ায় সংঘটিত ঘটনাটি ঢাকা 18 আসনের বাইরে এবং এর সঙ্গে সংসদ সদস্য বা নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। ব্যবসায়িক উৎকর্ষ ভবিষ্যৎ কৌশল নির্ধারণে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে যমুনা ইলেকট্রনিক্স পার্টনার্স মিট 2026। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলার, ব্যবসায়িক অংশীদার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এই সম্মেলনে তুলে ধরা হয় গত বছরের সাফল্য, বাজার পরিস্থিতি, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা। অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের কর্মকর্তারা ডিলারদের অবদানকে প্রতিষ্ঠানের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনের বিভিন্ন সেশনে নতুন উদ্যোগ, বিক্রয় কৌশল, প্রযুক্তি নির্ভর উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। আর সফল ডিলারদের সম্মাননা, সাংস্কৃতিক আয়োজন এবং রাফেল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন। জুলাই আন্দোলনকে অবমাননা এবং অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম। শুক্রবার সকালে সংগঠনটির 3 নেতাই অভিযোগ জমা দেন। শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। এই অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের শহীদ, আহত এবং আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য, কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। আর এই বিষয়টি তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা। ডিএমপির এডিসি জানান, অভিযোগের তদন্ত করবে ডিবির সাইবার টিম। একটা জিডি হওয়ার, সাধারণ ডায়েরি হওয়ার কথা জানতে পেরেছি এবং অফিসার ইনচার্জ শাহবাগ মডেল থানার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এটা পরবর্তী তদন্তের জন্য এটা ডিবি সাইবারে পাঠানো হয়েছে। এসডিএফ এর পক্ষ থেকে অভিযোগ করেছি এবং তারা এই অভিযোগকে সত্যতা যাচাই বাছাই করে অতি দ্রুত যে আসামিগুলো এখনো চলমান আছে, দৃশ্যমান আছে, তাদেরকে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসবে, আমরা এটা আশাবাদী। আর এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।